টিম ঘোষণা হচ্ছিল, গাজী আশরাফ হোসেন লিপুকে সবচেয়ে কঠিন প্রশ্নটা আমি করেছি এবং যেটা আসলে খুব ভালো উত্তর তিনি দিতে পারেন নাই। সাকিব আল হাসানের সাথে কি আমার কোনো চুক্তি হয়েছে? সাকিব আল হাসান কি আমাকে টাকা বিদেশি কোচ বাংলাদেশের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে? ওয়াই আমি যখন বিতর্ক করতাম আপনি হয়তো দেখেছেন যে বিতর্কে আগ্রাসন বলে কোনো কিছু ছিল না, সবাই হচ্ছে কবিতার মতো করে সুন্দর করে বিতর্ক করতো, বলে চলে আসতো মাননীয় সভাপতি আপনাকে ধন্যবাদ দিয়ে চলে আসতো। বাট আমি যখন বিতর্ক ক্যারিয়ারটা শুরু করি বা বিতর্ক করা শুরু করি, তখন আমি চেষ্টা করেছি যে এটাকে এমন একটা পর্যায়ে নিয়ে যেতে যে বিতর্ক মানে হচ্ছে অ্যাটাক থাকবে, অ্যাগ্রেশন থাকবে, প্রতিপক্ষকে যুক্তিতে ঘায়েল করতে হবে, মানে বডি কথা বলবে। হ্যাঁ, সো সাংবাদিকতার ক্ষেত্রে আমি সেই জিনিসটাকে করার চেষ্টা করেছি, বাট আসলে তো শুরুর দিকটা সেটা হয়নি, কারণ আপনাকে যখন জার্নালিজম আপনি শুরু করবেন প্রথমে আপনাকে হকিতে যেতে হবে, তারপরে ফুটবলে যেতে হবে, ডেস্কে বসতে হবে, সুপার মর্নিংয়ে অফিস করতে হবে, তারপরে হয়তো আপনি ক্রিকেট বোর্ডে আসার সুযোগটা পাবেন। তো আমার প্রথম 1.5-2 বছর আসলে সেভাবেই গেছে, অ্যান্ড দেন আই গট দ্য অপরচুনিটি। আমার কাছে মনে হয়েছে যে আমি তখনও এনজয় করেছি, নিজেকে গড়ে তোলার চেষ্টা করেছি, আর এখন সেটা তো আরও বেশি করছি। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন, বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। ভাই, আপনি যে কথাটি বলছেন, এই যে একটু মানে বডি ল্যাঙ্গুয়েজের জায়গা থেকে বা আমি যে যুক্তির কথাগুলো বলছি সেটা দিয়ে হচ্ছে আমি যে বক্তব্যটা দিতে চাই সেটাকে এস্টাবলিশ করার জায়গাটা, আমরা ক্রীড়া সাংবাদিকতায় এর আগে এই ধরনটা দেখিনি। আমরা যে মানে একদম গতানুগতিক যে ক্রীড়া সাংবাদিকতা দেখেছি সেটা অনেক বেশি স্টোরি বেসড ক্রীড়া সাংবাদিকতা দেখেছি। এই যে ভিন্ন ধরনের একটা ক্রীড়া সাংবাদিকতা চলে আসলো এবং সেখানে শুধুমাত্র যে মাঠের খেলা নিয়ে আলোচনা হচ্ছে সেটি না, এর পারিপার্শ্বিক যে অংশগুলো রয়েছে সেখানে কোন কাজগুলো সঠিক হচ্ছে কোন কাজগুলো সঠিক হচ্ছে না, এটা ঠিক ক্রীড়া সাংবাদিকতার মধ্যে এর আগ পর্যন্ত আমরা এত বেশি পরিমাণে দেখতে পাইনি। সো এটা যখন আপনি শুরু করলেন একই সাথে আপনার যেরকম প্রচুর ফ্যান ফলোয়ার তৈরি হয়েছে, আপনার অপছন্দ করার মতো কিছু মানুষও তৈরি হয়েছে, এই যে মানে দুটো শ্রেণী তৈরি হয়ে গেল বা আপনি শ্রেণী তৈরি করতে পারলেন, এটা আসলে আপনার এই সাংবাদিকতার একটা সার্থকতা কিনা? আমি সবচেয়ে বড় ব্যাপার কি, আমি একটা জিনিস চেষ্টা করেছি, সেটা হচ্ছে সাংবাদিকদের কাজ কিন্তু হচ্ছে আপনার সামনে যদি কেউ থাকে তাকে কমফোর্টেবল করা না। একজন ভালো সাংবাদিক যদি হবার কেউ চেষ্টা করে, আমি দাবি করতেছি আমি অনেক বড় সাংবাদিক, আপনি যাকে প্রশ্ন করবেন বা আপনি যার ইন্টারভিউ নেবেন আপনি তাকে ডিসকমফোর্টে রাখবেন। সো আমি অলওয়েজ সেটা চেষ্টা করেছি। বাংলাদেশে আপনি যদি জিজ্ঞেস করেন আমাকে, গতকালকেও আপনার যখন টিম ঘোষণা হচ্ছিল, গাজী আশরাফ হোসেন লিপুকে সবচেয়ে কঠিন প্রশ্নটা আমি করেছি এবং যেটা আসলে খুব ভালো উত্তর তিনি দিতে পারেন নাই। পাপন ভাইকে সিলেকশন প্যানেল ইস্যুতে, তামিম ইকবাল ইস্যুতে, কোচ ইস্যুতে, তার কমিটি ইস্যুতে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আম্পায়ারিং নিয়ে একটা সময় অনেক প্রশ্ন ছিল, একজন আম্পায়ারিং কমিটির চেয়ারম্যান ছিল, আমার ভয় দৌড়ে পালিয়েছেন এই বিসিবির মধ্যেই, ঠিক আছে, এখনও তিনি ক্রিকেট বোর্ডের ডিরেক্টর। তো এই গাছগুলো কেউ দেখানোর সুযোগ পায় নাই, বা সুযোগ পেলেও আসলে সাহস দেখায় নেই। আমি সেটা করার চেষ্টা করেছি। হ্যাঁ, এখন সবসময় একটা গ্রুপ থাকবে যে আপনাকে পছন্দ করবে না। এই কাজগুলো করতে গিয়ে ক্রিকেটারদের সাথেও আমার অনেক লেগেছে, কারণ কেউ না কেউ বেনিফিশিয়ারি, বা আমি যার পক্ষে কথা বলছি সে হয়তো আরেকজনের সাথে তার সম্পর্ক খারাপ। আমি যখন তামিম ইকবালের বিশ্বকাপ স্কোয়াডে চান্স না পাওয়া শেষ মুহূর্তে বাদ পড়ানোর কথা বলি, তখন সাকিবের ফ্যানরা আমার উপর আগ্রাসী হয়। মানে এটা হচ্ছে মানে কি বলবো, যে এই জিনিসটা ঘটবেই। আপনি যখন কোনো একটা ক্লাসে থাকবেন আপনি দেখবেন যে যখন আপনি ক্লাস ক্যাপ্টেন হয়ে যাবেন তখন দুটা পক্ষ থাকবে, একটা হচ্ছে শৃঙ্খলা চায় যারা আপনাকে লাইক করবে, আরেকটা হচ্ছে যারা বিশৃঙ্খলা চায় তারা আপনাকে ডিসলাইক করবে। সো পছন্দ অপছন্দ ব্যাপারটা নিয়ে আমি আসলে মাথা ঘামাই না। দিন শেষে যারা অপছন্দ করে তারাও বাংলাদেশের ক্রিকেটটা ফলো করে। সো এটা হচ্ছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট। আমি আসলে তাদেরকে নিয়ে মনোক্ষুণ্ণ হই না, মাথাও ঘামাই না। সাকিব আল হাসানকে কেন্দ্র করে বা সাকিব আল হাসানের ফ্যান্সটা এই জিনিসটা আপনি একটু সামনে এনে রাখেন, আমাকে তো অনেক গালিগালাজ করেন। দেখুন, আমি আপনাকে দুটো এক্সাম্পল দিব। আমি কিন্তু এই ইস্যুগুলো নিয়ে কোনো রিপোর্ট করিনি, ইন্টেনশনালি করিনি। আমি আমার মতো করে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে সাকিবের বোন, তিনি হচ্ছেন বেটিং কোম্পানিতে বিনিয়োগ করেছেন এবং টাকাটা হচ্ছে সাকিব আল হাসানের। বাংলাদেশের সব টপ লেভেলের যে জার্নালিজম যারা করে অথবা টপ লেভেলের যে মিডিয়া হাউসগুলো রয়েছে, চ্যানেলসগুলো রয়েছে, পত্রিকা রয়েছে, প্রথম আলোতে পর্যন্ত রিপোর্ট এসেছে, মেনশন করে বলছি, সময় টেলিভিশনে পর্যন্ত মেনশন রিপোর্ট এসেছে। আমি রিয়াসাত আজিম সাকিবের যে এত বড় হেটার আপনারা মনে করেন আমি করেছি, আমি করি নাই। আমি কেন করিনি জানেন? কারণ নিউজটা ছিল ফেক। এখন এইটা নিউজ যে ফেক, এইটা জানার পর কিন্তু কেউ এই নিউজটা যে ফেক ছিল সেই নিউজটা করে নাই, যারা সাকিবের বোনের এগেনস্টে কথা বলেছে। দ্বিতীয় যে পয়েন্টটা, সেটা হচ্ছে সাকিবের বোন ভাই, ফ্যামিলি মেম্বার, উইদাউট বিং শিওর আমি তার বোনকে অ্যাটাক করতে পারি না। সাকিব আল হাসান ক্রিকেটার, মাঠে এসে কোনো একটা কিছু করলেন, সেটা নিয়ে আমি আলোচনা করতে পারি। সাকিবের বোনকে নিয়ে আমি শিওর না হয়ে আমি আলোচনা করতে পারি না। দিস ইজ মাই ক্যারেক্টার। আমি এটা করতে পারতাম, এই সাকিবের বোনকে কেন্দ্র করে যে নেগেটিভ আলোচনাগুলো হয়েছে সেখানে তো আমি করতে পারতাম। আপনারা আমাকে ভিউ নিয়ে কথা বলেন না, আমার ভিউ কম হইতো না।
ঠিক আছে, আপনারা যারা আমাকে হেট করেন আপনারাও দেখতেন, যারা লাভ করেন তারাও দেখতেন, আমি করিনি। সেকেন্ড পয়েন্ট যেটা, কিছুদিন আগে সাকিব আল হাসান চড়াও হয়েছেন, মাঠ দিয়েছেন মাঠের মধ্যেই, তাই না? Right. মাঠের মধ্যে আমি রিপোর্ট করিনি, কিন্তু এই রিপোর্টটা সবাই সবার আগে এক্সপেক্ট করেছিল আমার কাছ থেকে। And সাকিব আল হাসানের সাথে কি আমার কোনো চুক্তি হয়েছে? সাকিব আল হাসান কি আমাকে টাকা দেয়? বাংলাদেশে কোনো ক্রিকেটার বলতে পারবে, ক্রিকেট বোর্ডে কেউ বলতে পারবে যে রিয়াজ সাদ্দাম কারোর কাছ থেকে 1 টাকা নেয় যে এই রিপোর্টটা করবো বা করবো না? আপনারা তো এখানে কাজ করেন, কেউ বলতে পারবে না, তাই না? তো আমার তো মিলিয়ন মিলিয়ন ভিউ হয়, আমি এভাবেই চলি, আমি সিএনজিতে করে আসি, হ্যাঁ, বাইকটা এখন চালাই না, এটাই আমার উন্নতি হয়েছে। তো বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমি কিন্তু সেটা নিয়েও রিপোর্ট করিনি। একজন মানুষকে ত্যক্ত বিরক্ত করার একটা লিমিট আছে। আপনি এখানে আমার সাথে কথা বলছেন, আমি যদি এখন এসে আপনাকে এরকম করার চেষ্টা করি, এটা করি, এটা ভাই এটার ম্যানারের মধ্যে পড়ে না। যে আপনার ফ্যান সে আপনাকে রেসপেক্ট করবে, আপনার কাজকে রেসপেক্ট করবে, মাঠের মাঝখানে চলে যাবে সেলফি তোলার জন্য, এই জিনিসটাকে লাইক করার কোনো সুযোগ নেই। সেটা সাকিবের সাথে হয়েছে, এবং সাকিবের সাথে হয়েছে দেখে সবাই নিউজ করছে, হ্যাঁ, এই জিনিসটাকে পিক করতে হবে, 2টা স্টোরি বানাইতে হবে, রিয়াজ সাদ্দাম কিন্তু সেটা করে নাই। সো আমি সবসময় চেষ্টা করি কি ন্যায়ের পক্ষে। সাকিবের ক্ষেত্রে আমার সবচেয়ে বড় অবজেকশন, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ক্রিকেটার তিনি, ওরকম কেউ তৈরি হতে পারবে না। মাঠের বাইরের ইনসিডেন্টগুলোকে সাকিব একটু যদি চায়, দরকার নাই তো। সাকিব তামিমের বন্ধুত্বটা তো ভাই আমরা সবাই দেখতে চাই, আগায় আসুক, সাকিবই আগায় আসুক না, সমস্যা নেই তো কোনো। বিদেশি কোচ বাংলাদেশের ক্রিকেটকে নিয়ন্ত্রণ করে, ওয়াই উই হ্যাভ দ্য লেজেন্ডারি ক্রিকেটার সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ, মাশরাফি। বাইরের একজন এসে এখানটায় ডিভাইড অ্যান্ড রুল করতে চাবে, সেটা হবে কেন? সো এটাই হচ্ছে আমার প্রিন্সিপাল। হ্যাঁ, অনেকের কাছে খারাপ হয়ে যায়, কিন্তু আসলে যেই কাজগুলো আমি করি না দেখে কেউ জানতেও পারে না, আজকে জানালাম, সেগুলো নিয়ে কেউ কথা বলে না। রিয়াসাত ভাই, মানে যখন এটা নিয়ে আলোচনা হচ্ছে, আমি আরো 2-1টা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে, জি। সেগুলো আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি। Sure. 1 নম্বর অভিযোগ, আপনি বিভিন্ন খেলোয়াড়দের সাথে ব্যক্তিগতভাবে চুক্তিবদ্ধ, যে কারণে আপনি তাদের কাছ আচ্ছা। থেকে সকল নিউজ, ভেতরের নিউজগুলো পেয়ে থাকেন। আচ্ছা, আচ্ছা, আপনার কাছে সবার আগে সেই নিউজটি চলে আসে, আচ্ছা। এবং সেটি আপনি অন্য কেউ জানার আগে সে কারণে সেটি প্রচার করতে পারেন বা আচ্ছা। সেটি আপনি জানাতে পারেন। শোনেন, আপনারা তো মিস্টার রোমেন্ডোকে চেনেন না? হ্যাঁ, এখন লিওনেল মেসি থেকে ক্রিস্টিয়ানো রোনালদো সবার নিউজগুলি তিনি দেন। এই ফুটবলারদের যারা মনে করেন প্রত্যেক সেকেন্ডে কোটি কোটি টাকা আয় করে, তাদের কি ঠেকা পড়ছে ওনার সাথে চুক্তি করে তথ্য দেওয়ার? হ্যাঁ, একজন সাংবাদিক, এই যে আপনি আমার ইন্টারভিউটা করছেন, এটা আপনি কতদিনের প্রসেসে আজকে করেছেন বলেন? দীর্ঘদিন। দীর্ঘদিন থেকে এই আলোচনাটা চলছে না? হ্যাঁ। আজকে আমরা এখানটায় করলাম যে আমরা আজকে কথা বলবো, কোনো সমস্যা নেই। এখানটায় যারা আসে, এখানটায় যারা কাজ করে, ইন্টারেস্টিং পার্ট কি, আমি বাংলাদেশের একমাত্র কন্টেন্ট ক্রিয়েটর যিনি স্পোর্টস নিয়ে কাজ করছি, যার কোনো স্পেসিফিক জায়গায় চাকরি করি না, যিনি প্রতিদিন এই মাঠে আসেন। আমি কি ভুল বলছি? না। অন্য কেউ আসে না ভাই, আমি আসি এভরিডে। সো আমি যখন এখানে আসবো আমার অনেক সোর্স তৈরি হবে। এই যে আপনারা দেখছেন না, লোকজন হেঁটে যাচ্ছে, গ্রাউন্ডসম্যানরা কাজ করছে, সবাই আমার সোর্স। তো আমি একটা নিউজ কারো ব্যাপারে যখন বেশি পাই বা কম পাই, এর মানে এই না যে একজন ক্রিকেটার অনেক কাজকর্ম থাকে যে আমাকে নিউজটা দিবে। ক্রিকেট বোর্ডে কর্মকর্তা থাকে, ক্রিকেট বোর্ডে অফিসিয়ালসরা থাকে, ক্রিকেটাররা থাকে, আমাদের কাজই হচ্ছে তাদের সাথে লিঙ্কড আপ থাকা। এবং এইটা আমি কেন করি বলেন? এটা করি টু গিভ দ্য নিউজ টু মাই ভিউয়ার্স। Viewers. আমার ভিউয়ারের কথা আপনি বাদ দেন, যারা আমাকে ডিসলাইক করে তারাও তো দেখছে। সো এটার মধ্যে রংটা কোথায়? এই যে সবাই বলতেছে যে মেহেদী হাসান মিরাজ কই, রিয়াজ সাদ্দামের দলে ছিল না। অনেস্টলি বলেন তো, এই নিউজটা কি শুধু আমি একা করছি? আমি করেছি, আমি আপনাকে স্ক্রিনশটগুলো দিব, আপনি দেখাবেন সেটা। আমার শ্রদ্ধেয় বড় ভাই, আমরা একসাথেই কাজ করি, দেবদা করছে, মেহেদী হাসান মিরাজ দলে ঢুকতেছে, 17 জনের দলে। প্রথম আলো করেছে, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন করেছে, ইন্ডিপেন্ডেন্ট কিন্তু হচ্ছে বেক্সিমকো গ্রুপের টেলিভিশন, সময় টিভি করেছে। গালিটা খাই ভাই আমি। এখন আমি না হয় ভুয়া সাংবাদিক, ওনারাও কি ভুয়া? আমি তো মনে করি না। দেব চৌধুরী তো বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে আমরা যারা কাজ করছি টপ লেভেলেরই একজন।